নমস্কার, শুভ সন্ধ্যা। দেখুন, কোনো উদ্ধৃতি বা কাব্যি দিয়ে এই অনুষ্ঠান শুরু করতে পারছি না, তার কারণ আমাকে এবং আমি নিশ্চিত আপনাদের অনেককেই একটা অত্যন্ত উদ্বেগজনক পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হচ্ছে। তার কারণ আমাদের পরিবার, পরিচিত অথবা সহকর্মীদের মধ্যে অনেকেই কোভিড আক্রান্ত। ধরুন, শুধু গত 24 ঘন্টায় এই এবিপি আনন্দের কলকাতা অফিসে আমার 7 জন সহকর্মী তারা কোভিড আক্রান্ত হয়েছেন। আমি নিশ্চিত যে এই আমাদের চেনা পরিচিত বৃত্তের মধ্যে এই ছবিটা অনেকের ক্ষেত্রেই এই একই রকম উদ্বেগজনক এবং সত্যি। তাই এই অনুষ্ঠানের এই পর্বে এবং অবশ্যই আগামী কয়েকটা পর্বে আমরা শুধুমাত্র ফোকাস করব যে এই বিপদকে কিভাবে আমরা জয় করতে পারবো, কিভাবে উত্তীর্ণ হতে পারবো এই বিপদের চ্যালেঞ্জের মুখ থেকে। এবং পাশাপাশি একাধিক রটনা, জল্পনা এবং মিথ রয়েছে। আমরা বিশেষজ্ঞদের কাছ থেকে সঠিক তথ্য নিয়ে কোনটা সঠিক তথ্য এবং কোনটা মিথ সেটা বোঝার চেষ্টা করব। তার কারণ যে কোনো অতিমারি এবং দুর্যোগের সময় একমাত্র সঠিক তথ্যই আমাদের ঠিক পথে চালনা করতে পারে, চ্যালেঞ্জকে মোকাবিলা করতে পারি। আমরা আজকের এই অনুষ্ঠানে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। অবশ্যই এই অনুষ্ঠানের প্রথম প্রশ্ন হবে যে হু হু করে যখন সংক্রমণ বাড়ছে, তার মধ্যে আমরা শুনতে পাচ্ছি পুরভোটও হবে, গঙ্গাসাগর মেলাও হবে, কতটা আত্মঘাতী এই সিদ্ধান্ত? এটা নিঃসন্দেহে এই অনুষ্ঠানের প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, একের পর এক ডাক্তারবাবু যারা আক্রান্ত হচ্ছেন, নিঃসন্দেহে উদ্বেগটা তারা বাড়াচ্ছেন। তার কারণ এইভাবে চলতে থাকলে চিকিৎসা করবেন কারা? আমার তৃতীয় প্রশ্ন থাকবে যে ছবিটা গোটা দিন ধরে আপনাদের সামনে আমরা তুলে ধরলাম, স্টেশনে স্টেশনে বিক্ষোভ, এবং সেই বিক্ষোভের জেরে সময়সীমা অর্থাৎ 7টা পর্যন্ত ট্রেন চলার জায়গায় 10টা পর্যন্ত ট্রেন চলবে। ঠিক আছে, কিন্তু অর্ধেক যাত্রী নিয়ে ট্রেন এবং মেট্রো কেই বা মানছে আর দেখছেই বা কে? এই প্রশ্ন নিঃসন্দেহে আমাদের থাকবে। আমাদের চতুর্থ প্রশ্ন থাকবে যে এই যে অ্যান্টিবডি ককটেল, নিঃসন্দেহে অনেকের কাছে ককটেল শব্দটা থাকলেই সেটা যথেষ্ট আকর্ষণীয়, কিন্তু সত্যি সত্যি অ্যান্টিবডি ককটেলে কাজ হচ্ছে নাকি বাণিজ্যিক ফিকির এটা, নাকি সত্যি সত্যি কোভিড তাড়ানোর একেবারে ব্রহ্মাস্ত্র হচ্ছে এই অ্যান্টিবডি ককটেল? নিঃসন্দেহে বিশেষজ্ঞরা সেদিকে আমাদের আলো দেখাবেন। আমাদের পঞ্চম প্রশ্ন, অবশ্যই নানা কথা শোনা যাচ্ছে যে এটা ততটা জোরালো নয় এবং 5 দিনে পজিটিভ থেকে নেগেটিভ হয়ে যাচ্ছে, ভেন্টিলেটর লাগছে না, অক্সিজেন স্যাচুরেশন একই থাকছে, সুতরাং এই কোভিড নিয়ে চিন্তার কিচ্ছু নেই, বরঞ্চ এই কোভিড হয়ে গেলে সেটা কোভিড মুক্তির রাস্তা দেখাবে। এই সমস্ত কথা কি সত্যি কথা নাকি মিথ? আমরা ভরসা করব কি এই কথায়? নিঃসন্দেহে এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা থাকবে, কিন্তু একেবারে শুরুতেই আমি আজকের এই মুহূর্তে আসছে পরিসংখ্যান, সেই পরিসংখ্যান রাখবো আপনাদের সামনে। আমাদের এই রাজ্যে গত 24 ঘন্টায় 6078 জন আক্রান্ত হয়েছেন কোভিডে, মারা গেছেন, আমরা হারিয়েছি 13 জন সহনাগরিককে। কলকাতায় গত 24 ঘন্টায় সংক্রমিত হয়েছেন 2800 জন, কলকাতায় মৃতের সংখ্যা 4। আমি দ্রুত এই পরিস্থিতি যখন দেখাচ্ছি, তখন পাশাপাশি 4টি প্রান্তে এই রাজ্যে ভোটের দামামা কিন্তু বেজে উঠেছে। দ্রুত একবার উদ্বেগের পাশাপাশি সেই ভোটের ছবিটা দেখুন। গত সোমবারও রাজ্যে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ছিল 439। এক সপ্তাহ পর সোমবার সেটা 6000-এর ঘরে, অর্থাৎ এক সপ্তাহে বাংলায় দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা বাড়ল 1285%। তবে এই উদ্বেগজনক পরিস্থিতির মধ্যেও পুরো ভোট পিছোচ্ছে না। নির্দিষ্ট দিনেই হবে 4টি পুরসভার ভোট, জানিয়ে দিল রাজ্য নির্বাচন কমিশন। করোনার বাড়বাড়ন্ত দেখে আগেই বর্ষবরণের উৎসব নিষিদ্ধ করেছিল দিল্লি, মহারাষ্ট্র, কর্ণাটক, তামিলনাড়ু, কেরল এবং ওড়িশা। উল্টো দিকে কলকাতার ছবিটা ছিল এইরকম। নাইট কারফিউ ছিল না, বিধিনিষেধ না থাকায় নিরন্তর সতর্কবার্তাকেও বুড়ো আঙুল দেখানো হয়েছে। আর এই আবহেই সোমবার 24 ঘন্টায় পশ্চিমবঙ্গে করোনা আক্রান্ত হলেন 6078 জন, যেটা এক সপ্তাহে রকেট গতিতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে। রবিবারের তুলনায় সোমবার দৈনিক আক্রান্তের সংখ্যা সামান্য কমলেও তা 6000-এর ঘরেই রয়েছে। তবে কমেছে টেস্টও। স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী রবিবারের তুলনায় সোমবার 7603টি কম নমুনা পরীক্ষা করা হয়েছে। রবিবার রাজ্যে পজিটিভিটি রেট ছিল প্রায় 16%, সোমবার সেটাই বেড়ে হয়েছে প্রায় 20%। সোমবারের বুলেটিন অনুযায়ী রাজ্যে নতুন করে মৃত্যু হয়েছে 13 জনের। রবিবার এই সংখ্যাটা ছিল 8। রাজ্যের 15টি জেলায় দৈনিক আক্রান্তের সংখ্যা রবিবারের তুলনায় সোমবার বেড়েছে। যারা করোনা আক্রান্তদের চিকিৎসা করবেন সেই চিকিৎসকেরাও হু হু করে করোনা আক্রান্ত হচ্ছেন। শুধুমাত্র খড়গপুর আইআইটিতে পড়ুয়া ও কর্মী মিলিয়ে 31 জন করোনা আক্রান্ত হয়েছেন। তবে এই পরিস্থিতিতেও পুরো ভোট হচ্ছে।
সোমবার মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, স্বাস্থ্য সচিবের সঙ্গে রাজ্য নির্বাচন কমিশনারের ভার্চুয়াল বৈঠকে সিদ্ধান্ত হয়েছে 22 তারিখেই বিধাননগর, শিলিগুড়ি, আসানসোল এবং চন্দননগর কর্পোরেশনে ভোট হবে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গের মুখ্য সচিব কোভিডের জন্য আইসোলেশনে আছে, আমাদের মিটিং এ আসতে পারছে না। সেখানটাই কাদের জন্য বিধিনিষেধ, কিসের জন্য বিধিনিষেধ আমার মাথায় ঢুকছে না। যদি ভোট করাতে হয় তাহলে যারা স্বাস্থ্য বিশেষজ্ঞ তাদের মতামত নিয়ে করানো হোক। আজকে সংক্রমণের হার, অন্তত কলকাতা শহরে সংক্রমণের হার প্রমাণ করে দিয়েছে যে এই সরকার, এই দল এবং এই পুরসভা সম্পূর্ণ ব্যর্থ। কোভিডকে বিচরণের অবাধ ক্ষেত্র তৈরি করে দেয়া হয়েছে, ওয়েলকাম করা হয়েছে কোভিডকে। সবসময় বিজেপির একটাই উদ্দেশ্য সমালোচনা করা, কিন্তু নিজেরা অ্যাক্টিভলি রাস্তায় নেমে বলা বা সেটা নিয়ে মানুষকে আরো সচেতন করে তোলা, এরকম কোনো প্রচেষ্টা বিজেপি কোনোদিন করেনি, করেও না। এরা খালি হালকা ওই সমালোচনা করে কিছু মাইলেজ পাওয়ার যে চেষ্টা করে। সোমবার পুরো ভোটের মনোনয়ন দাখিলের সময়েও তিল ধারণের জায়গা ছিল না। কোথাও কেউ শারীরিক দূরত্ব বিধি মানার আগ্রহ দেখাননি। কৃষ্ণেন্দু অধিকারী, আশাফুল হোসেন, দীপক ঘোষ, এবিপি আনন্দ। আমি একেবারে চেস ক্লক ফরম্যাটে ডক্টর কুণাল সরকারকে দিয়ে শুরু করব। ডক্টর সরকার, ভোট নিয়ে ভয়টা কোথায় আমি বলি, সেটা হচ্ছে রাজ্য বিধানসভার যখন ভোট ঘোষিত হলো তখনও এই একই কথাগুলো বলা হয়েছিল, একই রকম বিধিনিষেধ জারি করা হয়েছিল। রোড শো, পদযাত্রা, সাইকেল বা বাইক মিছিল হবে না, বাড়ি বাড়ি গিয়ে প্রার্থীরা প্রচার করবেন, সঙ্গে নাকি মাত্র 5 জন থাকতে হবে। আমি বলছি এর কোনোটাই আমরা জানি মানা হয়নি এবং কেউ শাস্তি পেয়েছেন বলেও আমার অন্তত জানা নেই। আমি বলছি যে একেবারে আমি যদি ফিগার্সে আসি, রাজ্যে গত বিধানসভায় 21-এর অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধানসভা নির্বাচনে প্রথম থেকে ষষ্ঠ দফার ভোটে কোভিড আমাদের এই রাজ্যে পরিসংখ্যান বলছে বেড়েছিল 15 গুণ। 15 গুণ কোভিড বেড়েছিল। 27শে মার্চ যখন প্রথম দফা ভোট শুরু হয় তখন কোভিড আক্রান্তের সংখ্যা ছিল 812 এবং 22শে এপ্রিল যখন ষষ্ঠ দফা, শেষ দফাও নয়, ষষ্ঠ দফায় সেই ফিগারটা পৌঁছয় 11,984, অর্থাৎ প্রায় 12,000, 800 থেকে 12,000 এই ঝাঁপ আমরা দেখেছি। তারপরে প্রচুর মানুষকে আমরা হারিয়েছি, প্রচুর পরিবার একেবারে ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, সর্বশান্ত হয়েছে, কোভিডে রোজগার হারিয়েছে। কিন্তু কোন রাজনৈতিক দল তার দায় নিয়েছে, কোন নির্বাচন কমিশন তার দায় নিয়েছে? সেই জন্যই ভোট নিয়ে এত আশঙ্কা। চিকিৎসক হিসেবে আপনার কি মনে হয়? কারণ প্রাথমিক ঢেউয়ের ঝাপটাটা মানুষের পরিবারে, ব্যক্তি মানুষে যেরম লাগে সেরম অবশ্যই হাসপাতাল এবং চিকিৎসকদের, আপনাদের তীরে গিয়ে সেই ঝাপটাটা পৌঁছয়। কতটা উদ্বিগ্ন আপনারা ডক্টর সরকার? দেখো, আমরা ভয়ঙ্কর উদ্বিগ্ন, কারণ আমরা একটা কথা জানি সুমন, সেটা হলো এই যে আমাদের কাছে আজকে 4 গুণ ট্রান্সমিসিবিলিটি নিয়ে যে ভাইরাসটা আমাদের মধ্যে এসে বাসা বাঁধছে, যে আমরা তো কখনোই চাইবো না, সেটা পার্ক স্ট্রিট করে হোক, ভোট করে হোক, পুজো করে হোক, যে একটা ক্রাউড এফেক্ট, যে জিনিসটা করে খানিকটা এর বাড়ন্ত হওয়াটা অবশ্যম্ভাবী। এটা একটা গ্লোবাল অতিমারি। আমরা চাইলেও সম্পূর্ণভাবে যতই চাই না কেন আমরা গা বাঁচিয়ে থাকতে পারি না। কিন্তু ব্যাপারটা হলো আমি এর এফেক্টটাকে ম্যাগনিফাই করব না। একজন ভারতবাসী হিসেবে যেটা আমার কাছে অত্যন্ত একটা গ্লানির কথা, সেটা হলো ইলেকশন কমিশন, সেটা সেন্ট্রাল ইলেকশন কমিশন হোক, স্টেট ইলেকশন কমিশন হোক, তারা ডিসাইড করার আগে যে আমাকে যদি একটা ডিসিশনে আসতে হয় যে আজ থেকে এত সপ্তাহ পরে একটা ভোট হতে পারে কিনা, আরে আমার হাতে তো একেবারে মোটা মোটা তথ্য আছে যে আমার টেস্ট পজিটিভিটি কত, আমার পার ক্যাপিটা ইনফেকশন কত, আমার ক্লিনিক্যাল প্রেভেলেন্স কত। তাহলে আমি তো সেই ডেটার ভিত্তিতে ডিসিশন নেব। আজকে আমরা একটা আদিম পদ্ধতির মধ্যে গিয়ে এ ওর কান টানছে, এ ওর মাথা টানছে, এর আর নিজেদের মধ্যে সমস্ত ঝগড়াঝাটিতে হচ্ছে। বাট ওয়ের ইজ পাবলিক হেলথ সায়েন্স ইন অল দ্যাট? যে রাজ্যের ব্যাপারে, রাজ্যের ক্ষেত্রে, রাজ্যের আপনাকে থামালাম। আপনি বলছেন যে ডেটার ভিত্তিতে আমি সিদ্ধান্ত নেব, রাজ্য নির্বাচন কমিশন ডেটার ভিত্তিতে সিদ্ধান্ত নেবে। আমি একটা ফিগার শুধু আপনার বক্তব্যে যোগ করব কুণালদা, সেটা হচ্ছে এই রাজ্য নির্বাচন কমিশন তারা ডেটার ভিত্তিতে গত 16ই মার্চ 2020 কি সিদ্ধান্ত নিয়েছিল? যে সারা দেশে তখন করোনা আক্রান্তের সংখ্যা ছিল 114। বাংলায় একজন করোনা আক্রান্তের হদিস তখনও পাওয়া যায়নি। আপনার মনে থাকবে যে নবান্নের সেই আমলাপুত্র, তার রিপোর্ট পজিটিভ আসে এই বছরই 17ই মার্চ।
অর্থাৎ পুরো ভোট স্থগিত হয়ে যাওয়ার পর, অথচ তার আগে 16ই মার্চ 2020 তাতে রাজ্যে পুরো ভোট স্থগিত করে দিয়েছিল এই রাজ্য নির্বাচন কমিশন। আজকে যখন গোটা রাজ্যে আক্রান্ত হয়েছেন 24 ঘন্টায় 6078 জন এবং পজিটিভিটি রেট দেশের মধ্যে একেবারে শীর্ষ, প্রায় 20%, 19.59, তখন ডেটার ভিত্তিতে সিদ্ধান্ত পুরো ভোট করার ক্ষেত্রে দাঁড়িপাল্লা কিভাবে ঝুঁকে থাকে, এ রহস্যের তো সমাধান একমাত্র আপনারাই করতে পারবেন। কুণালদা, দেখো এখানে তো রহস্য সমাধান, দ্য আনসার ইজ অবভিয়াস সুমন, যে আজকে বহু মানুষ একসাথে হলে ঝামেলা বাড়বেই। সেটা আমরা মনোনয়ন পেশ করতে গিয়ে করি, সেটা আমরা ভোটের দিনে করি, সেটা আমরা রোড শো করতে গেলে, দিস ইজ অবভিয়াস। এখন আমরা জানি যে তুমি যদি দিল্লির ডেটা দেখো, যে দিল্লির ডেটাতে এখন বলছে যে আজকেই অভিজিৎ দা আছেন, অভিজিৎ দার সাথে আমরা কথা বলছিলাম যে আমাদের কি খানিকটা ডেল্টা আছে না খানিকটা ওমিক্রন আছে। দিল্লির ডেটা আজকে 85% ওমিক্রন খুঁজে পাচ্ছে, তার মানে এটা হুহু করে বাড়বে। ওমিক্রন 4 টাইমস মোর ট্রান্সমিসিবল, হয়তো তার মারণ ক্ষমতা 1/4। তুমি যদি স্কুলে ফিরে যাই তাহলে 4কে যদি 1/4 দিয়ে মাল্টিপ্লাই করো, তোমার ক্লিনিক্যাল ইম্প্যাক্টটা ঘুরে দাঁড়াবে 1। তার মানে সরকারি বেসরকারি হাসপাতালের ওপর যে চাপ, বেডের ওপর যে চাপ, সেটা হরে ধরে একই গিয়ে দাঁড়াবে। এখন আমরা তো আবার সেই চাপে ভেঙে পড়তে চাই না। আমরা জানি অক্সিজেন কনজাম্পশন কম, আমরা জানি ক্রিটিক্যাল কেয়ারে অ্যাডমিশন কম। আজকে আমি তোমাকে বলছি যে আমরা মানুষের হাতে পায়ে ধরছি যে আপনার হসপিটালে ভর্তি হবার দরকার নেই। আমি অভিজিৎ দা এবং সবাইয়ের মারফত আজকে স্টেট গভর্নমেন্টকে অনুরোধ করছি যে প্লিজ একটা অ্যাডভাইজারি দিন অন দ্য ইন্ডিকেশনস অফ হসপিটালাইজেশন। তা না হলে আমরা 3 দিনের মধ্যে দেখব যে 90% হসপিটাল বেড আনইন্ডিকেটেড অ্যাডমিশনে ফুল হয়ে যাবে। আর এরপরে যদি আমরা যে কোনো ছলে বলে কৌশলে ভিড়ভাট্টা করি, এবং যেটা আজকে কলকাতায় দেখছি যে সিংহ দরজা দিয়ে আমাদের ওমিক্রন ভারতবর্ষে ঢুকেছে, সেই দিল্লি কেন আজকে 7%, আর আজকে আমার তোমার কলকাতা কেন 30% পজিটিভিটিতে বসে আছে? এই উত্তরটা কে দেবে সুমন? আমাকে দিতে হবে, তোমাকে দিতে হবে, এই রাজ্যের প্রশাসকদের দিতে হবে, যে নিশ্চয়ই আমরা কোথাও খুঁচিয়ে ঘা করেছি ঝামেলাটাকে এই জায়গাতে আনার জন্য। তো আমরা একটু সংযত হই, ভোটের ক্ষেত্রে হোক, পাবলিক গ্যাদারিং। আপনি সংযমের কথা বলছেন কুণালদা, আমি আবার আসবো, অভিজিৎদার কাছেও আসবো, কিন্তু তার আগে একটু রাজনীতিবিদদের কাছে আমার যেতে হবে। শ্রেয়াশিস চক্রবর্তী, শ্রেয়াশিস দা এক্ষুনি বলবেন যে, এবং সঠিকভাবেই বলবেন, আমি সমর্থন করি, যে রাজ্য নির্বাচন কমিশন তারা ভোটের সিদ্ধান্ত নেওয়ার অধিকারী, তারা ভোটের সিদ্ধান্ত নিয়েছে। তৃণমূল কংগ্রেস কি করবে, রাজ্য সরকার কি করবে, একেবারেই অফিসিয়ালি তো তাই, ঠিকই বলবেন আপনি। কিন্তু আমি জাস্ট আপনার স্মৃতিটাকে একটু তাজা করিয়ে দেবো, একটু ঝালিয়ে দেবো। শ্রেয়াশিস দা, 30শে মার্চ 2013 তৃণমূলের তৎকালীন সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায়, তিনি দলের তরফে, ব্যক্তিগতভাবে মুকুল রায় নয়, এবং তখন সোডিয়াম পটাশিয়ামের কোনো সমস্যাও হতো না, দলের তরফে মুকুল রায় একটি সাংবাদিক সম্মেলন করেন ঠিক ভোটের মুখে। ঠিক কি বলেছিলেন মুকুল রায় আপনাদের দেখাবো, তারপর শ্রেয়াশিসদার কাছে প্রশ্নে আসবো। দেখবো কি বলেছিলেন মুকুল রায় 30শে মার্চ 2013। দেখুন। আমরা কিন্তু এবার সতর্কবার্তা দিচ্ছি যে এই জায়গায় দাঁড়িয়ে যে দিনের পর দিন নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা হচ্ছে, আমরা যারা রাজনৈতিক কর্মী আমাদের মাঠে ময়দানে থাকতে হয়, যারা নির্বাচন কর্মী তাদের মাঠে ময়দানে থাকতে হয়। আমরাও বলছি এবার এই গরমের তাপপ্রবাহে যত দেরি হবে পঞ্চায়েত নির্বাচনে, একটা মানুষের মৃত্যু হলে, গরমের জন্য একটা মানুষের মৃত্যু হলেও সেই মৃতদেহটা নিয়ে এসে আমরা নির্বাচন কমিশনের দোরগোড়ায় দাঁড় করিয়ে দেবো, দাঁড়িয়ে জিজ্ঞেস করবো যে এই মৃত্যুর জন্য দায়ী কে। শ্রেয়াশিসদার কাছে প্রশ্নে আসবো। শ্রেয়াশিসদা, আজকে যদি এই পশ্চিমবঙ্গের কোনো বিরোধী দল বলে যে ভোট হলো, কোভিড বাড়লো, যদি একটা মানুষেরও মৃত্যু হয় তাহলে ওই মৃতদেহটা নিয়ে এসে নির্বাচন কমিশনের দোরগোড়ায় দাঁড় করিয়ে দেবো, আমি ঠিক ভুল জানি না, কিন্তু তৃণমূল কংগ্রেস কি সেই প্রস্তাবে সায় দেবে? শ্রেয়াশিস চক্রবর্তীর সময় শুরু এখন। দেখুন, এই করোনা প্রথম পশ্চিমবঙ্গে আসার ঠিক পরেই যেভাবে নির্বাচনগুলো পেছানো হয়েছিল, তারপরে খেয়াল করে দেখুন আমরা 2 বছর কাটিয়েছি, অনেক অভিজ্ঞতা আমরা পেয়েছি এই করোনা পরিস্থিতির মধ্যে।
আমরা যেমন নির্বাচন কমিশন এই নির্বাচন ঘোষণা করেছে, বিধিনিষেধ আরোপ করেছে, সেই বিধিনিষেধগুলো মেনে আমরা এবং বিরোধী দল সকলে যদি মেনে চলি, নির্বাচন করাটা ভীষণ জরুরি। কারণ গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচিত বোর্ড দাদা বিধানসভা নির্বাচনের আগে স্নেহাশিসদা আপনাকে আমি বাড়তি সময় দেবো, বিধানসভা নির্বাচনের আগে কোন রাজনৈতিক দল মেনে চলেছেন? আপনি আমায় একটা ফুটেজ দেখান যে একজন প্রার্থী যাচ্ছে, তার সঙ্গে 4 জন বা 5 জন প্রচারে আসছেন। এ হয়নি। বাইক মিছিল হয়েছে, বড় র্যালি হয়েছে, জনসভা হয়েছে। আপনি এক্ষুনি বলবেন যে কেন্দ্রে যারা শাসক বিজেপি করেছে, অবশ্যই করেছে, তৃণমূল কংগ্রেসও করেছে। আমি আপনার প্রথম পর্বের বক্তব্যে একেবারে একমত, যে আমি তো বলছি যে 16ই মার্চ 2020 সালে এই রাজ্য নির্বাচন কমিশন পুরো ভোট স্থগিত রাখার সিদ্ধান্ত কেন নিয়েছিল? ঘোষণা করে নিয়েছিল যে সারা দেশে কোভিড 114, ফিগারটা লক্ষ্য করুন, পশ্চিমবঙ্গে একটা কেসও তখনও হয়নি, তখনই পুরো ভোট স্থগিত হয়ে গেছিল। আজকে এই পশ্চিমবঙ্গের ফিগার যখন 6078, কেন পুরো ভোট হবে বলতে পারেন? আমি একদম আমি আপনার মতোই, আপনার সঙ্গেও রাজ্য নির্বাচন কমিশনের যোগ নেই, আপনি বলেন, আমি খটকাটা দূর করে দিন। আমি নির্বাচন কমিশনের উপরে দায়িত্ব চাপিয়ে বলছি না, একেবারেই না। আমি কথাই বলছি যে সেদিনের যে পরিস্থিতিতে ভোট বন্ধ করা হয়েছিল, আজকে 2 বছরে আমরা কি দেখলাম? এই করোনা পরিস্থিতির মধ্যে দেশের অর্থনীতি, ব্যবসা বাণিজ্য, মানুষের জীবন জীবিকা প্রশ্নটাও কিন্তু সামনে এসে দাঁড়িয়েছে আমাদের। এটা মনে রাখতে হবে যে যেমন আমরা করোনা মোকাবিলার জন্য আমাদের রাজ্য সরকার বেড বাড়িয়েছে, কত বেড বাড়িয়েছে, অক্সিজেন প্ল্যান্ট তৈরি করেছে, পাইপলাইন অক্সিজেন করেছে, এগুলোও যেমন আমরা রেডি আছি, তেমনি মানুষের জীবন জীবিকাকে আমরা অস্বীকার করতে পারি না, গণতান্ত্রিক নির্বাচনে বোর্ড তৈরিটাকে অস্বীকার করতে পারি না। এগুলো নিয়েই কিন্তু সামগ্রিকভাবে একটা রাজ্য চলে। যে কোনো দুটো এক জায়গায় রাখবেন, জীবন জীবিকা, মানুষের বাঁচার অধিকার, সেইটা আর ভোট। আমি বলছি এটা দাঁড়িপাল্লার পাশাপাশি রাখবেন। একটা নির্বাচিত বোর্ড ছাড়া কোনো, আমি বলছি যখন দিগন্তেও ভোট ছিল না, ধরুন হাওড়ায়, আপনি ঠিকই বলেছেন। আমি বলছি 2018 সালে তো কোথাও, 2018 সালে কোভিড কোথাও ছিল না দাদা। তো আমি বলছি তখন কিন্তু হাওড়ায় ভোট হয়নি, স্থগিত ছিল। কিন্তু আজকে যখন এই রকম পিক কোভিড, ডাক্তারবাবুরা বলছেন যে জানুয়ারির 2য় 3য় সপ্তাহে নাকি আরো উপরে উঠবে ফিগার, তখন ভোট, এবং রাজ্য জুড়ে, রাজ্যের 4টে প্রান্তে 4টে কর্পোরেশন। যখন আমি বলছি আপনি নাগরিক হিসেবে, মানুষ হিসেবে সমর্থন করছেন। আমি একটা বলছি যে এই যে প্রশাসন দিয়ে যে বোর্ডগুলোকে চালানো হচ্ছে, রাজ্য সরকারের অসুবিধা নেই, কিন্তু গণতান্ত্রিক ব্যবস্থায় গণতান্ত্রিক ভোটটা বিরোধীদেরই প্রয়োজন। আজকে বিরোধীদের সমর্থন নেই বলে এরা বিরোধিতা করছে। বিরোধীদের প্রয়োজন, গণতান্ত্রিক ভোট দরকার, এবং সেটার জন্য যে বিধিনিষেধ আরোপ করা হয়েছে, 5 জন করে প্রচারে যেতে পারবে, এগুলো নিয়ম মেনে চললেই কিন্তু ভোটটা হয়। 2018 সাল থেকে তো বিরোধীদের এই প্রয়োজন সত্ত্বেও ভোটটা বন্ধ ছিল। তাহলে আমরা ফিগারটা কমার জন্য অপেক্ষাটা কেন করতে পারবো না? যদি প্রশাসক দিয়ে এতদিন চলে, আর কয়েক সপ্তাহ দেখে নিতে অসুবিধা কি ছিল? আমরা কি সম্পূর্ণ লকডাউন ঘোষণা করতে চলেছি? সেটা ফিউচার অলওয়েজ আনসার্টেন, আমি জানি না আগামী দিন কোথায় যাবে। কিন্তু এই মুহূর্তে আমরা 50% লোক নিয়ে আমরা ট্রেন চালাচ্ছি, আমরা 50% দিয়ে বিভিন্ন সরকারি কাজ করাচ্ছি, সবটা করাচ্ছি, তাহলে 5 জন নিয়ে প্রচার করে ভোটটায় অসুবিধাটা কোথায় আছে? আসলে বিরোধীরা মানুষকে সচেতন করার কাজ। দাদা আমি যদি উল্টো যুক্তিটা আপনাকে দিই, সেটা হচ্ছে এই ভোট করার জন্য প্রচার তুঙ্গে ওঠার পর আজকে যে ছবি এক্ষুনি দেখাবো দর্শকদের, সে তো উদ্বেগ বাড়ায়। নমিনেশনের জন্য, মনোনয়নপত্র দাখিলের জন্য যদি এই ভিড় আর এই মিছিল হয়, ভোটের প্রচারে কি হবে? এরপর যদি পরিস্থিতি আরো খারাপ হয়, আরো মানে একেবারে কঠোরতম সিদ্ধান্ত লকডাউনের দিকে যেতে হয়, আমরা কেউ সেটা চাই না, কিন্তু তার জন্য এই ভোট ঘোষণা দায়ী হবে না? আমি বলছি আমার কাছে সম্ভাবনাটা তো আরো মারাত্মক। কংগ্রেস সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে, নির্বাচন কমিশনের গাইডলাইন মেনেই প্রচার করবে। বিরোধী দল আগে সিদ্ধান্ত নিক তারা কি করবে, শুধু সমালোচনা করে তো লাভ নেই। নির্বিঘ্নে স্বাস্থ্যবিধি মেনে ভোট করে নির্বাচিত ভোট করাটা একদম। আমি বলছি আমরা সবাই আশা করব যে একেবারে অক্ষরে অক্ষরে বিধি সমস্ত রাজনৈতিক দল, বিরোধী হোক শাসক হোক, মেনে চলুক। কিন্তু মনোনয়নপত্র জমা দেওয়ার যদি এই মিছিল হয়, প্রচারে সবাই একেবারে সুবোধ বালকের মতো রাজ্য নির্বাচন কমিশনের গাইডলাইন মেনে চলবে, এই ভরসা দাদা করি কি করে? আমি এই তর্ক বাড়াবো না, আমি বরঞ্চ এখানে মনোনয়নপত্র দাখিলের আজকের দিনের যে ছবিটা, বিধাননগর থেকে শিলিগুড়ি আর চন্দননগর থেকে আসানসোল, সেইটা একটু দেখি
যে সত্যি সত্যি রাজনৈতিক নেতাদের সদিচ্ছের ওপর ভরসা রাখা যায় কিনা আজকের দিনে দাঁড়িয়ে। দেখুন, ফের কাঁপুনি ধরাচ্ছে করোনা। এই পরিস্থিতিতে রাজ্য সরকার স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিয়েছে। ট্রেনে যাত্রী সংখ্যায় কাটছাট করেছে। করোনা বিধি ভঙ্গ করলে কোথাও কোথাও গ্রেফতারও করা হচ্ছে। কিন্তু করোনার মধ্যে ভোটের প্রচার কিংবা মনোনয়ন দাখিলের সময় বিপুল জমায়েত কিন্তু যথারীতি চলছে। এখানে এসেই যেন করোনা আটকানোর সব কড়াকড়ি উধাও। সোমবারই মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ছিল। সকাল থেকে বিধাননগর প্রশাসনিক ভবনের সামনে ভিড় জমতে শুরু করে। বেশিরভাগই তৃণমূলের কর্মী সমর্থক। দূরত্ববিধি তো দূরের কথা, অনেকের মুখে মাস্কটুকু নেই। কেউ ক্যামেরা দেখে মাস্ক পরলেন। এত যে ভিড়, মানে দুদিকে যান চলাচল বন্ধ হয়ে গেছে। মানে না, সেটা ঠিক আছে, আজকের জন্য হয়তো এই ভিড়টা হয়তো দিদিও হয়তো অ্যালাউ করেছে, ঠিক আছে, নালে এত ভিড় হতো না। এটা কি প্রার্থীর জন্য? নিশ্চয়ই। আমরা মাস্ক পরেননি কেন? মাস্ক আমি পরেছিলাম। মানুষকে দায়িত্ব ছিল, তবে আবেগে সবটা ভেসে গেলে হবে না। আবেগ থাকবে কিন্তু সতর্কতা থাকবে। চন্দননগরে আবার ভিড়ের নিরিখে একে অপরকে টেক্কা দেওয়ার চেষ্টা। শুক্রবার মিছিল করে মনোনয়ন জমা দিয়েছিল বিজেপি। একই দিনে মনোনয়ন জমা দেয় বামেরাও। আর এদিন যখন তৃণমূল প্রার্থীরা মনোনয়ন জমা দিতে এলেন, তখন চন্দননগর মহকুমা শাসকের অফিসের সামনে তিল ধারণের জায়গা নেই। আম জনতা তারা যদি অতিষ্ঠনে কেউ চলে আসে, সেখান থেকে আমরা কন্ট্রোল করতে পারা যাচ্ছে না। আমরা তো আমাদের সঙ্গে, আমরা যারা সমর্থক বা আমাদের সঙ্গে যারা এসেছে, দু একজন হয়তো গাড়ি করে নামিয়ে দিয়ে গেছে, তাদেরকে কিন্তু বলে দেওয়া হয়েছে যে এখানে কিন্তু তারা থাকবে না। আসানসোলের সেন্ট জোসেফ স্কুলে এদিন মনোনয়ন জমা দেন 106 জন তৃণমূল প্রার্থী। কোভিড বিধি মানার তেমন কোনো ছবি চোখে পড়েনি। এমনকি মনোনয়ন জমা দিতে আসা খোদ প্রার্থীর মুখেই ছিল না মাস্ক। পিছিয়ে নেই বিজেপিও। ক্যামেরা দেখে গলার মাফলার মুখে জড়ানোর চেষ্টা করলেন 61 নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী। ঘোষণা করা হয়েছে বিনা মাস্কে ঘোরা যাবে না, এই জায়গায় তো মাস্ক হয়ে যাবে। এই তো আপনার থেকে কথা বলার জন্য খুলেছিল। শিলিগুড়ি মহকুমা শাসকের অফিসের সামনে সকাল থেকেই মাইকে প্রচার চালাচ্ছে পুলিশ। যে জমায়েতটা হয়েছে, এই জমায়েতটা যাতে না থাকে, পুলিশের যারা দায়িত্বপ্রাপ্ত আছেন তারা দ্রুত ব্যাপারটা দেখুন। কিন্তু তৃণমূলের প্রার্থীরা যখন মনোনয়ন জমা দিতে এলেন, তখন তিল ধারণের জায়গা নেই। সবাইকে নির্দেশ দেওয়া হয়েছিল কোনো মিছিল হবে না, মিনিমাম নাম্বার নিয়ে আসবেন। কিন্তু তারপরও সমর্থকদের আবেগ, তারা এসছেন। কিন্তু বলবো সবাইকেই মাস্ক পরে ভালো করে সুরক্ষিত অবস্থায় থাকতে। আমাকেই দিদি মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন তুমি ডবল মাস্ক পরে ইলেকশনে যাও। এরা তো মানে না, এদের কোনো এই নাই, মানে ইলেকশন কোড অফ কন্ডাক্ট মানে না। তারপরে এই আমরা কোভিড, এই এত বিপদ মানুষের কাছে, এত বিপদ আছে, এটাকে ঠেকাইতে হবে। একটা রুলিং পার্টি, তার রেসপন্সিবিলিটি আছে, এতটুকুও তারা মানে না। আর দিনভর এই ছবি দেখে অনেকেরই প্রশ্ন, তাহলে কি একমাত্র ভোটের ভিড়েই করোনা ছড়ানোর ভয় নেই, নাকি নেতাদের জন্য সব ছাড়? প্রকাশ সিনহা, কৌশিক গাতাইত, সৌরভ বন্দ্যোপাধ্যায়, এবিপি আনন্দ। ডক্টর অভিজিৎ চৌধুরীর কাছে যাব। এই রাজনীতির যে মাস্ক পরা এবং খোলা এবং ক্যামেরা দেখে পড়ে নেওয়া, এই খেলার বাইরে আরেকটাও মারাত্মক খেলা আছে। সেটা হচ্ছে, আপনার মনে থাকবে অভিজিৎ দা, গত বছর শাহী স্নান হু হু করে গোটা দেশে সংক্রমণ বাড়ছিল, দেশ জুড়ে সমালোচনা হচ্ছিল এই স্টুডিও থেকে বারবার স্নেহাশিস দ্বারা, এবং সমস্ত চিকিৎসকরা, বিশেষজ্ঞরা বলছিলেন। আমি বলছি, আমাদের এই রাজ্য তো একেবারে উল্টো নজিরটাও দেখেছে, যে বাঙালির সব থেকে বড় উৎসব দুর্গাপুজো আদালতের নির্দেশে নিয়ন্ত্রিত হয়েছে। সেখানে আজকের দিনে এই আশঙ্কার সামনে দাঁড়িয়ে গঙ্গাসাগরের মেলা সামনে লক্ষ লক্ষ মানুষ আসবেন, সংক্রমণ বাড়ার সম্ভাবনা। আমি বলছি, ধর্মের অজুহাতে বা রাজনীতির অজুহাতে কেন এই হেলথ হ্যাজার্ড মেনে নিতে হবে আমাদের? অভিজিৎ দা, আসলে একটা জিনিস খুব পরিষ্কার থাকা দরকার। আমি যখন নিজেকে ভাবনায় এই প্রশ্নটা করি, তখন আমার মনে হয় যে আমরা যারা বিজ্ঞানের ভাবনায় জারিত হয়ে মানুষের সামনে বিজ্ঞানের কথাটা উপস্থাপিত করার চেষ্টা করি, আমাদের ভাবনা আর রাজনীতির অঙ্গনে যারা বিচরণ করেন তাদের ভাবনার ভাষা কখনোই সরল রেখায় হাঁটে না। যখন হাঁটে তখন কিন্তু সূর্য ভীষণভাবে আলো দেয়, এবং এটা আমাদের, সেই জন্য আমরা যারা বিজ্ঞানের কর্মী, আমাদের বারবার এই কথাটা বলে যেতে হয়। কুণাল যে কথাটা বলছিল, আমরাও বলার চেষ্টা করছি, আমরা যে যে অঙ্গনে আছি, সত্যি সামনের দিনগুলো ভয়াবহ, এখনই ভয়াবহ, আজকের দিনেও ভয়াবহ। আমি এসএসকেএম হাসপাতালে কাজ করি, পরের পর সহকর্মীরা তারা আক্রান্ত হচ্ছেন কোভিডে, এবং চারিদিকে দাউ দাউ করে জ্বলছে এই কোভিডের আগুন।
এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমার সব থেকে যেটা এই মুহূর্তে দেখতে দেখতে মনে হচ্ছিল যে যারা প্রার্থী হবেন তারা অসুস্থ হয়ে পড়বেন না তো, শেষ পর্যন্ত খেলাটা খেলা যাবে তো। আমি সত্যি কথা বলছি, আমার মনের থেকে বারবার এই আকুতিটা আসছে, কারণ অ্যাসেম্বলি ভোটের সময় আমরা বেশ কয়েকজন নির্বাচন প্রার্থীকে চলে যেতে দেখেছিলাম, বেশ কিছু মানুষজন তারা আক্রান্ত হয়েছিলেন এবং বেশ কয়েকজন বিভিন্ন রাজ্যের আমাকে ফোনও করেছেন গত 1-2 দিনের মধ্যে। আমার মনে হয় প্রত্যেকের কাছে, কুণালের কাছে ফোন এসছে, দাদা ভোটটা তো যেতে হবে দাদা, কিন্তু কি করে বাঁচবো বলো তো, মানুষ ছাড়া তো ভোট হয় না। অর্থাৎ কিনা সত্যি মানুষ ছাড়া ভোট হবে না, এবং ওই প্রেমের অঙ্গনে এবং যুদ্ধের অঙ্গনে তো কোনো নিয়ম নাস্তি। সুতরাং এই অঙ্গনেও নিয়ম থাকবে, কিন্তু নিয়ম মেনে মানুষ চলবে না। এটা মেনে নিয়েই আমাদের বুঝে নিতে হবে যে আমরা যদি ভোট করি তাহলে কিন্তু কোভিড বাড়বে, এ ব্যাপারে কোনো ভাবনা থাকা উচিত নয়। আমাদের তখন বুঝে নিতে হবে যে আমাদের প্রায়োরিটিটা, আমার একজন আধিকারিক, প্রশাসনিক আধিকারিক একবার বলেছিলেন, দেখুন আমাদের কাজ করতে হয় পলিটিক্যাল প্রায়োরিটি অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ফিজিবিলিটি, এই দুটোর মধ্যে ব্যালেন্স করে। সুতরাং পলিটিক্যাল প্রায়োরিটি কি সেটাকে ঠিক করে নিয়ে অ্যাডমিনিস্ট্রেটিভ ফিজিবিলিটিগুলো ঠিক হবে। কিন্তু আমার কাতর আকুতি, রাজ্যের যা পরিস্থিতি, দেশের যা পরিস্থিতি, তাতে করে জনসমাগমের যে কোনো অঙ্গন যদি আমরা এড়িয়ে চলতে পারি এই মুহূর্তে দাঁড়িয়ে, সেটাই বোধহয় প্রত্যেকের কাম্য। না হলে কিন্তু আমরা খাদে পড়ার সম্ভাবনা প্রতিদিন বাড়ছে, ভীষণ রকমের বাড়ছে। কাজে এখন অবভিয়াসলি যারা সিদ্ধান্ত নেবেন একদম অভিজিৎ দা পলিটিক্যাল প্রায়োরিটির কথা বলছেন, রাজনৈতিক অগ্রাধিকার। আমি বলছি পার্থপ্রতিম বিশ্বাসের কাছে এক্স্যাক্টলি এই শব্দ বন্ধে আসবো, যে রাজনৈতিক অগ্রাধিকার তো দুর্গাপুজো নিয়ন্ত্রণও ছিল, কোভিডের ক্ষেত্রেও নানা অগ্রগতি। আমি নির্বাচনটা ছেড়ে দিচ্ছি, সেটা রাজ্য নির্বাচন কমিশনের এখতিয়ারভুক্ত, কিন্তু আমি বলছি যে প্রশাসনিক দায়িত্ব তো অবশ্যই এই যেটা আপনার গঙ্গাসাগর মেলায় এই এত মানুষের সমাগম, এটা আটকানো তো প্রশাসনিক দায়িত্ব। আমি বলছি আমাদের এক্সিকিউটিভরা কেন সবসময় অপেক্ষা করবেন যে জুডিশিয়ারি থেকে সেই অপ্রিয় সিদ্ধান্তটা নেওয়া হবে। আপনার মনে থাকবে পার্থদা যে 4টে সম্পূর্ণ প্রশাসনিক সিদ্ধান্তে যেটা করা যেত দুর্গাপুজো, সেটা শেষ পর্যন্ত ওই ডিভিশন বেঞ্চের, হাইকোর্টের ডিভিশন বেঞ্চের আদেশে, এবং অবশ্যই আমি বলবো প্রশাসনের সহযোগিতায়, প্রশাসনের সমস্ত তারা সহায়তার হাত বাড়িয়ে দিয়েছিলেন, কমিউনিকেশন তাদের তরফ থেকে হয়েছিল, কিন্তু আগে হচ্ছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের সেই আদেশটা। অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রে যখন অপ্রিয় সিদ্ধান্ত নেওয়ার সময় আসছে তখন আমি বন্দুকটা রাখছি আমাদের বিচার ব্যবস্থার কাঁধে। এটা কেন হবে? সত্যি সত্যি আমরা যদি দেখি যে একটা বড় অংশের মানুষ নিয়ম মানছেন না, সেই নিয়ম মানানোর জন্য তো নির্বাচিত সরকার এবং পুলিশ এবং প্রশাসন। আজকে আমি যদি দেখি যে 24 তারিখ পার্ক স্ট্রিটের ভিড়টা লাগাম ছাড়াচ্ছে, আমি তো সেই শিক্ষা থেকে 31 তারিখ এক কঠোর বিধিনিষেধ করে সেই ভিড়টা আটকানোর চেষ্টা করব। সেই জন্যে তো নির্বাচিত সরকার এবং এত বিপুল ভোটে নির্বাচিত সরকার, সেখানে সবসময় আমাদের আদালতের মুখাপেক্ষী হয়ে থাকতে হবে কেন? আজকেও আপনাকে জানিয়ে রাখি, এই গঙ্গাসাগর মেলা নিয়ে আদালতে কেউ চলে গেছেন, কিন্তু আমি বলছি কেন বারবার আদালত? কেন আমাদের সিদ্ধান্ত একেবারে পলিটিক্যাল লেভেলে ওই অভিজিৎদাকে কোট করে বলবো যে ওই পলিটিক্যাল প্রায়োরিটিস থেকে আসবে না? পার্থদার সময় শুরু এখন। এক্স্যাক্টলি সুমন, আমি এটাই মানে অবাক হচ্ছিলাম যে 213 ভোটে জেতার পর মাত্র 6 মাস 6.5 মাস গেছে, সেখানে দাঁড়িয়েও হচ্ছে যে এরকম একটা পপুলিজমের রাজনীতি, সেটা হচ্ছে মানে প্রমোট করতে হচ্ছে আমাদের রাজ্যের সরকারকে এবং শাসক দলকে, এবং ইনফ্যাক্ট সেটাই একটা আমি বলছি আমাদের বড় বিপর্যয় নামিয়ে আনছে বারবার। এবং এক্ষেত্রে আমি দেখেছি যে বহু সময় হচ্ছে যে যেটা প্রোঅ্যাক্টিভ রোল নেওয়ার কথা একটা গভর্নমেন্টের, সেখানে রিঅ্যাক্টিভ রোল নিচ্ছে, অর্থাৎ আদালত একটা সিদ্ধান্ত নিচ্ছে, তারপরে সরকার সে পথে যাচ্ছেন, কিন্তু সরকার অফ ইটস ওন সেটা নিতে পারছেন না, কারণ এই পপুলিজমের পলিটিক্স, এবং যেটা হয়তো তাকে আয় দেয়। কিন্তু এই বিপর্যয় মোকাবিলার সময় ভাবতে হবে যে সেই রাজনীতিটা যেটা আয় দেয় স্বাভাবিক সময়, সেই রাজনীতিটা এই সময় করা উচিত নয়। এবং বিশেষত সুমন, আমি গত কয়েকদিন ধরে যা দেখলাম, প্রায় স্টেট স্পন্সার্ড মোচ্ছব বললেও কম বলা হয়, এবং সেটা হলো, এবং তারপরে দাঁড়িয়ে তার যে কনসিকুয়েন্সেস, অর্থাৎ লকডাউন না হলেও যেভাবে তালা বন্ধ হচ্ছে, অর্থাৎ স্কুল কলেজ বন্ধ হয়ে যাচ্ছে, 50% অফিস কাচারি হচ্ছে। আপনি স্টেট ইলেকশন কমিশনের কথাও বলছিলেন,
আমি বলছি যে বিচিত্র আমার কাছে লাগছে যে যেখানে দাঁড়িয়ে এরকম কোভিড সংক্রমণের অবস্থা, আমি জানি না যে যদি স্টেট স্পন্সার্ড মানে স্টেট গভর্নমেন্ট স্পন্সার করে থাকেন এরকম একটা মোচ্ছবের পরিবেশ, তাহলে স্টেট ইলেকশন কমিশনার একটা মোচ্ছবের ইলেকশন করতে চাইছেন কিনা। কারণ 50% অকুপেন্সি রেটে ট্রেন চালানো যেরকম যায় না, আপনি আজ সারাদিন দেখিয়েছেন 50% অকুপেন্সি তো ভোট করাবেন, এটাও কি ভাবছেন? কারণ তাহলে হচ্ছে শাসক দল ভোট দেবে, অন্যরা কেউ ভোট দেবে না, এরকম একটা যদি ইন্টেনশন থাকে তাহলে আমি বলছি গণতন্ত্রটা বিপর্যস্ত হবে। এখানেই সবচেয়ে বড় প্রশ্ন সুমন, যে সাধারণ মানুষের জীবন জীবিকা যেখানে এফেক্টেড হয়, অ্যালেন পার্ক, পার্ক স্ট্রিট যদি সেদিন না হতো, এবং গোটা ভারতবর্ষে কিন্তু আপনাকে বলছি 24 তারিখ থেকে 1 তারিখ পর্যন্ত নাইট কারফিউ সব জায়গায় নতুন করে চালু হয়েছে, আর আমাদের এখানে সেটা তুলে নেওয়া হয়েছে, এবং তুলে নেওয়া হলো এই বললাম উৎসব, খেলা মেলা উৎসব, এই রাজনীতিটা। এবং সম্ভবত আরও একটা জিনিস, তাদের দলীয় 1 তারিখে তৃণমূল কংগ্রেসের যে জন্মদিন ছিল সেটাও পালিত হলো। ডায়মন্ড হারবারে আমরা এমপি কাপ সেদিন রাত্রির 1টা-1:30 পর্যন্ত উদযাপন দেখলাম, জনসমুদ্র। আমি বলছি এটা যদি শাসক দলের তরফ থেকে এই অ্যাপ্রোচ হয় যে একটা বিপর্যয় মোকাবিলার, তাহলে সেই সরকার কি করে সেই বিপর্যয়কে মোকাবিলা করবে? আমার কথা হচ্ছে এই জায়গাটায় দাঁড়িয়ে, এবং সব কিছুই কি শেষমেশ সুমন আমি বলছি যে স্কুলের উপর পড়বে। আমি বলছি যে এটা আমি আবার বলছি যে আমি নিজে যেহেতু একজন শিক্ষক, আমার বারবার মনে হচ্ছে যে একটা সফট টার্গেট হচ্ছে, পানশালা খোলা থাকছে, পাঠশালা বন্ধ হচ্ছে, পানশালা 50% অকুপেন্সিতে চলছে, পাঠশালা 100% বন্ধ হয়ে যাচ্ছে। ওয়াই এটা মগের মুলুক চলছে। আমি বলছি পার্থবাবু কি স্কুল খুলে দেওয়ার পক্ষে? সেটা তার আগে সতর্ক হওয়ার পক্ষে আমি, তার আগে অনেক সতর্ক হওয়া উচিত ছিল। গত 7-10 দিন ধরে যা হয়েছে, র্যাপিডলি এই সংক্রমণের হারটা কয়েকদিন ধরে বেড়েছে, র্যাপিডলি এই সংক্রমণের হারটা কয়েকদিন ধরে বেড়েছে, এবং রাজ্য সরকার দ্রুত তাই রেস্ট্রিকশনগুলো জারি করে দিয়েছে আজকে। এবং বিরোধীরা তো শুধু সমালোচনাই করবে, তাদের কিছু করার নেই, কারণ এই নির্বাচনে বিরোধীদের কোনো অস্তিত্ব নেই। আপনার বিরোধিতা শ্রেয়াশিস বাবু, আপনি বলুন যে 24 তারিখ থেকে 1 তারিখ পর্যন্ত যে মহোৎসবটা হলো, এটা কি খুব কাঙ্ক্ষিত? এটা এসেনশিয়াল পার্ট অফ আওয়ার লাইফ। আমি পরবর্তী পর্যায়ে একেবারে স্পেসিফিক আলোচনা আসবো। আমি আপাতত যাব শ্রমিক দাশগুপ্তর কাছে। আমি বলছি শ্রমিক বাবু, ভোটের মনোনয়নপত্র জমা দিতে যে ছবিটা দেখলাম তাতে খুব একটা ব্যতিক্রম কিন্তু কোনো রাজনৈতিক দলের ক্ষেত্রে হবে বলে এই ভরসাটা রাখতে পারলে খুশি হতাম, কিন্তু রাখতে পারছি না। এবং গত বিধানসভা নির্বাচনে এখন নিঃসন্দেহে রাজ্যের বিরোধী দল বিজেপি তারা দায়িত্বের কথা শোনাতে পারে, কিন্তু মাঝে একটা সময় যখন কোভিড চূড়ান্ত জায়গায় পৌঁছচ্ছে এবং এই এখনকার মতো একেবারে প্রবণতাটা গ্রাফটা স্পষ্ট যে দ্বিধাহীনভাবে বাধাহীনভাবে ওপরের দিকে উঠছে, সেটা দেখা সত্ত্বেও মাঝে শোনা গেল যে শেষ 3টে দফা একসঙ্গে হবে, অন্তত 3টে দফার জায়গায় 2 দফা হবে, 8টা একটু কমে 6 বা 7-এ এসে দাঁড়াবে। তারপর সেটাও হলো না। এবং সব থেকে বড় কথা, ঠিক তখন যে সুরে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে আমরা প্রত্যেকে স্টুডিওতে বলেছিলাম যে মানুষের মৃত্যু, মানুষের অসুস্থতা, এটার থেকে রাজনীতি বা গণতান্ত্রিক পদ্ধতিতেও ভোটাধিকার বড় হতে পারে না, মানুষের রোজগার, আবার একটা লকডাউনের সম্ভাবনা। আজকে একই সুরে, সেদিন যে সুরে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে বলেছিলাম, আজকে নিঃসন্দেহে রাজ্য নির্বাচন কমিশনের অবশ্যই সেই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলছি যে এই ফিগার দেখেও কি করে তারা বলতে পারেন যে ভোট যথাসময়ে হবে? ভোটটা কি এত গুরুত্বপূর্ণ? আর এই ভোটের জন্য যা মানুষের প্রাণের অথবা সম্পত্তির অথবা রোজগারের যে ক্ষতি হবে, তার দায় কি রাজ্য নির্বাচন কমিশন নেবে? একেবারে স্পষ্ট ভাষায় দ্বিধাহীন কণ্ঠে এই প্রশ্ন আজকে থাকলো, এবং এই প্রশ্ন আমরা তুলতে থাকবো যতক্ষণ পর্যন্ত এই মৃত্যুহার না কমছে। আমরা গত 24 ঘন্টায় শুধু এই রাজ্যে 13 জন মানুষকে হারিয়েছি। তারপরও এই রকম একটা স্কেলের নির্বাচন, যেটা খুব ছোট্ট কোনো লাইব্রেরি বা কলেজের পরিচালন সমিতির নয়, রাজ্যের 4টে প্রান্তে 4টে বড় কর্পোরেশনের নির্বাচন, সেটা হতে পারে? এই প্রশ্ন যে কোনো শুভবুদ্ধি সম্পন্ন মানুষ অবশ্যই তুলবেন। পাশাপাশি আমাদের রাজ্যের রাজনৈতিক দলগুলোর দায়িত্ব জ্ঞানহীনতা অথবা দায়িত্ব জ্ঞান নিয়ে প্রশ্ন তো উঠবেই দাদা। শ্রমিক দাশগুপ্তর সময় শুরু এখন। সর্বপ্রথম সুমনবাবু, আপনাকে অশেষ ধন্যবাদ। আপনি নিরপেক্ষতাটা দেখিয়েছেন যে যখন ওই বিধানসভা নির্বাচন নিয়ে সমালোচনা করেছিলেন, আজকেও সমালোচনা করছেন, কিন্তু স্নেহাশিসদার এই যে দ্বিচারিতা, এই স্নেহাশিসদারা যখন সোচ্চার ছিল যে কেন নির্বাচন হচ্ছে, আজকে স্নেহাশিসদা নিজে বললেন যে কদিন ধরে র্যাডিক্যালি এই সংখ্যাটা বেড়েছে।
স্নেহাশিস দা এটা উপেক্ষা করে গেলেন, এটা হয়েছে পুরোপুরি সরকারি তত্ত্বাবধানে। আজকে 24 থেকে 1 আপনাদের প্রতিবেদনে দেখালো আমাদের দেশের বিভিন্ন রাজ্যে যেখানে রেস্ট্রিকশন হয়েছে সেখানে আমার আপনার করের টাকায় সরকার সেই পয়সা অপচয় করে সাধারণ মানুষকে প্রলুব্ধ করলো যে আনন্দ উৎসবে মেতে ওঠো। আজকে একটু আগে দেখছিলাম যে অভিজিৎ বাবু বলছিলেন যে যারা বিজ্ঞান মনস্ক তারা দুর্গাপুজোর সময় কিছু অসভ্য বর্বর যখন জুতো দিয়ে দুর্গাপুজোর প্যান্ডেল তৈরি করে তখন তারা বলে যে ধর্ম যার যার, উৎসব সবার। কিন্তু আজকে তাদের মুখে শুনতে পাইনি 24 থেকে 1 যে উৎসব যার যার, দুর্ভোগ সবার। কাউকে প্রতিবাদ করতে দেখিনি। আমার মনে হয় সমস্ত বিরোধী দল কিন্তু তখন বিরোধিতা করেছে। আর আজকে শুধু রাজ্যর যে নির্বাচন কমিশন তাকে দায়িত্ব দিলে তো হবে না সুমনবাবু। আজকে আমাদের সেই চিফ সেক্রেটারি কোথায়, যিনি নাকি জুলাই মাসে মনে করেছিলেন 213টা আসন পাওয়া একটা দল, সেখানে একজন হেরেছেন বলে সাংবিধানিক সংকট হবে তাকে মুখ্যমন্ত্রী না করতে পারলে আজকে কেন তিনি নির্বাচন কমিশনকে চিঠি লিখছেন না যে আজকে সাধারণ মানুষের জীবন সংকট, এই মুহূর্তে এই ভোট পিছিয়ে দেওয়া হোক। অ্যাকচুয়ালি এখানকার শাসক দল চাইছে, যেভাবে আমরা দেখেছি কলকাতা পুরসভা নির্বাচনে বুথের সামনে লাইন নেই অথচ 60% উপর ভোট পড়েছে, কোনো প্রার্থী 97-95% ভোট পেয়েছে, সেই মেকানিজমকে আবার এই পরবর্তী 4টে ভোটে ইউজ করবে। মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে ভোটের লাইনে দাঁড়াবে না। আপনি জানেন আমি সবসময় উল্টো দিক থেকে প্রশ্ন করি। এইখানে আপনার কাছে আমার প্রশ্ন থাকবে যে শাসক দল এটা চাইবে কেন? আজকে আপনি যখন আলোচনা করছি তখন একাধিক নেতা তারা কোভিড আক্রান্ত হয়েছেন, শাসক দলেরই, আপনাদের দলেও হয়েছেন, শাসক দলেরও হয়েছেন, তারা হাসপাতালে ভর্তি আছেন এবং কোভিড নিয়ে তারা রীতিমতো হাসপাতালে বিছানায় শুয়ে লড়াই করতে হচ্ছে। শাসক দল এটা চাইবে কেন? কারণ কোভিড যদি ছড়ায় সে তো বিজেপি, তৃণমূল বা বাম দেখবে না, কংগ্রেস দেখবে না, সব নেতা এবং কর্মীদের হতে পারে। আমার তাদের প্রত্যেকের প্রতি সহানুভূতি রয়েছে, সমবেদনা রয়েছে, আমি চাই তারা প্রত্যেকে সুস্থ হোক। আপনি একটু আগে দেখালেন উত্তরবঙ্গের এক নেতা, ইনি কিন্তু বিধানসভা নির্বাচনের আগে বলেছিলেন আমাদের ভোট না দিলে এই গ্রামে থাকতে দেব না। আজকে উনি কি বলছেন? এই শাসক দলের নেতাদের একটাই স্ট্র্যাটেজি, যখনই কিছু হবে হয় বলবে এটা মানুষে করেছে অথবা বিরোধীরা করেছে। আপনাকে দেখতে হবে শাসক দলের মানসিকতাটা কোথায়। আমি সেই জন্য শাসক দলকে বলছি, নিশ্চিতভাবে শাসক দলের, এই যে একটু আগে অভিজিৎ বাবু বলছিলেন খর্দায় আমাদের শাসক দলের যিনি প্রার্থী তিনি মারা গেছিলেন, আমরা সবাই সেটা শোকাহত হয়েছিলাম। আজকেও সেই পরিস্থিতি হচ্ছে। আজকে আপনি দেখুন নিশ্চিতভাবে অন্যান্য দল হয়তো মিছিল করছে, তাদের সতর্ক হওয়া উচিত, তাদের সংযত হওয়া উচিত। আমি একটু শ্রেয়াশিসদার কাছে যাব। শ্রেয়াশিসদা, আমি বলছি যে দেখুন একটা বিষয় আপনি একমত কিনা আগে বলুন, সেটা হচ্ছে যে এই নির্দেশিকা আসে এবং এই নির্দেশিকার মতোই থাকে, কেউ পালন করেন না, এবং যেটা আরো উদ্বেগে সেটা পালন করছেন না বলে কারোর শাস্তি হয় না। আপনি বলতে পারবেন না যে বিধানসভা নির্বাচনে কোভিড নিয়ে যে বিধিগুলো ছিল একেবারে এই ধরনের বিধি, সেখানে মানা হয়নি বলে কেন্দ্রীয় নির্বাচন কমিশন কারোর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে বলে। আমি জানানি কটা কেস ফাইল হয়েছে এবং তারপর কটা পার্সু করা হয়েছে। নির্বাচন হয়ে গেছে, মানুষের মৃত্যু হয়েছে, কোভিড ছড়িয়েছে, ব্যাস খেলা শেষ, খেল খতম, পয়সা হজম, এই তো চলে। কি করে মানুষ ভরসা রাখবে শ্রেয়াশিসদা? আমরা প্রশাসন দেখেছি বিরোধীরা ভিড় করলে সেখানে কোভিড বিধির জন্য তাদেরকে অ্যারেস্ট করা হয়, অথচ আপনার এই ক্যামাল স্ট্রিটে যখন আপনার প্রধানমন্ত্রী 50,000 লোক নিয়ে জনসভা করছে, এই অবস্থার মধ্যে করছে, আমি প্রধানমন্ত্রী বলেছি, প্রধানমন্ত্রী বলেছি তিনি 50,000 মানুষ নিয়ে জনসভা করতে চলেছে। এটা আমাদের দুর্ভাগ্য, এটা আমাদের দুর্ভাগ্য। আমাদের রাজ্যের শাসক দল, আমাদের শাসক, তারা শাসক হিসেবেও মনে করে আমরা ওরা পার্থক্য। এরা একসময় এই রাজনীতির বাইরেও দুর্ভাগ্যের বহু জিনিস তো আছে। যেমন সব থেকে যে জিনিসটা আমাদের ভাবাচ্ছে সেটা হচ্ছে, ঠিক যেমন প্রথম এবং বিশেষ করে দ্বিতীয় ওয়েভের সময় বেড সংকট হয়েছিল, যত শতাংশ মানুষ হাসপাতালে ভর্তি হতে চাইছিলেন, যাচ্ছিলেন, হাসপাতালে ভর্তি হওয়ার মতো অবস্থা ছিল, সেই বেড ছিল না। প্রশাসনের তরফে, সরকারের তরফে আশ্বস্ত করা হয়েছে সরকারি এবং বেসরকারি হাসপাতাল মিলিয়ে এই মুহূর্তে অন্তত বেডের কোনো অভাব নেই। কিন্তু এই মুহূর্তে সংকট তো সম্পূর্ণ অন্য জায়গায়। প্রতিদিন একটি বেসরকারি বা সরকারি হাসপাতালে যত চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীরা কোভিড আক্রান্ত হচ্ছেন। সব থেকে বড় প্রশ্ন আজকের দিনে এই মুহূর্তে দাঁড়িয়ে আমায় যদি ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করেন তাহলে চিকিৎসাটা করবে কে? এই যদি শুরু ট্রেন্ড হয় তাহলে এই ট্রেন যখন এগোবে, বেড হয়তো থাকবে কিন্তু বেডের পাশে এসে যিনি রোগীকে দেখে ওষুধটা দেবেন তাকে পাওয়া যাবে তো? এই প্রশ্ন এই মুহূর্তে সব থেকে বড়। কেন এই উদ্বেগ? পরের প্রতিবেদনে।
দেখাবো। করোনার বিরুদ্ধে যুদ্ধে ওরাই ফ্রন্টলাইন সোলজার্স। সেই চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের মধ্যেও এবার দ্রুত গতিতে ছড়াচ্ছে সংক্রমণ। সরকারি হোক বা বেসরকারি, একের পর এক মেডিকেল কলেজ, হাসপাতাল থেকে চিকিৎসা প্রতিষ্ঠান করোনার কবজায়। যত সময় যাচ্ছে ততই দীর্ঘ হচ্ছে তালিকা। স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, নীলরতন সরকার মেডিকেল কলেজ হাসপাতালে সিনিয়র ও জুনিয়র চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী মিলিয়ে 70 জন করোনায় আক্রান্ত। ন্যাশনাল মেডিকেল কলেজে জুনিয়র চিকিৎসক ও চিকিৎসক মিলিয়ে সংখ্যাটা প্রায় 80। টোটাল মিলিয়ে আমাদের এখানে শিক্ষক, চিকিৎসক এবং ট্রেনি ডক্টরস মিলিয়ে অ্যারাউন্ড আমাদের 35-40 কাছাকাছি হবে। এবং আরও অনেকে জ্বর হয়েছে, তারা টেস্টিং করিয়েছে, সেই টেস্টিংয়ের রিপোর্ট এখন আসেনি। ইট উইল টেক সাম টাইম। স্টুডেন্টদের হোস্টেলে যেটা হচ্ছে, ওদের তো যেগুলো হয় এক একটা ঘরে 3 থেকে 4 জন করে স্টুডেন্ট থাকে এবং টয়লেটগুলো সব কমন। আমাদের বললাম যে এখন ওরা বাড়ি চলে যাক, কারণ এখন আমাদের ক্লাস সব সাসপেন্ডেড রয়েছে। আমরা এখানে ভালোই উদ্বিগ্নের মধ্যে আছি। তো আমরা 32 জন ইন্টার্ন, তো তার মধ্যে 7 থেকে 8 জনের মতো সিমটম দেখা দিয়েছে। তো এখনও টেস্ট করারই, আজকে অনেকে স্যাম্পেল দিয়েছে। আর আমরা হোস্টেলের একটা উইংসে কোয়ারেন্টাইন হিসাবে তৈরি করেছি, যেখানে যা সিমটম দেখা দিচ্ছে, সর্দি কাশি, ওদেরকে আলাদা করে থাকতে বলছে এখন আপাতত আমরা গভর্নিং বডি থেকে, জিবি থেকে। স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, কলকাতা মেডিকেল কলেজের 7 জন চিকিৎসক করোনায় আক্রান্ত। চিত্তরঞ্জন সেবা সদনে 36 জন চিকিৎসক কোভিড পজিটিভ। রাজ্যের একমাত্র সরকারি চক্ষু হাসপাতাল রিজিওনাল ইনস্টিটিউট অফ অপথ্যালমোলজিতে করোনা সংক্রমিত 15 জন চিকিৎসক। আর আহমেদ ডেন্টাল কলেজের অধ্যক্ষ সহ 35 জনেরও বেশি চিকিৎসক, স্বাস্থ্যকর্মী করোনার কবলে। হাজরায় চিত্তরঞ্জন সেবা সদনে 70% কর্মী করোনায় আক্রান্ত। এই পরিস্থিতিতে মঙ্গলবার থেকে সেখানে জরুরি বিভাগ ও বহির্বিভাগের পরিষেবা আংশিক চালু থাকবে বলে নোটিশ দিয়ে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। গত এক সপ্তাহে বেসরকারি হাসপাতালেও দ্রুত গতিতে সংক্রমণ ছড়াতে শুরু করেছে। ঢাকুরিয়া আমরি হাসপাতালে 10, RN টেগর হাসপাতালে 5 এবং CMRI-তে 5 জন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী করোনা আক্রান্ত হয়েছেন বলে সূত্রের খবর। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, এভাবে চিকিৎসকেরা করোনায় আক্রান্ত হওয়ার ফলে সরকারি স্বাস্থ্য পরিষেবা সংকটের মুখে পড়বে না তো? সুষ্ঠুভাবে চিকিৎসা পরিষেবা দেওয়া যাবে তো? বিষয়টি নিয়ে সোমবার জরুরি ভিত্তিতে বৈঠকে বসে রাজ্য স্বাস্থ্য দপ্তর। সূত্রের খবর, বৈঠকে সিদ্ধান্ত হয়েছে পরিষেবা নিয়ে সংকট এড়াতে চিকিৎসকদের রোটেশন ভিত্তিক ডিউটি রস্টার তৈরি করা হয়েছে। ডাক্তারি পড়ুয়াদের হস্টেল থেকে বাড়ি ফিরে যেতে নির্দেশ দেওয়া হয়েছে। অত্যন্ত উদ্বেগজনক পরিস্থিতি এবং এটা একটা অশনি সংকেত ডেকে আনছে। বিগত 7 দিনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রচুর সহকর্মী কিন্তু পজিটিভ হয়েছেন। এর একটা অবশ্যই কারণ হচ্ছে যে আমাদের মধ্যেও এতদিন ধরে কোভিডের সঙ্গে লড়াই করতে করতে লেথার্জি চলে এসেছিল। কখনো কোনো একটা সময় হয়তো আমরা গার্ডটা নামিয়ে রেখেছিলাম। বক্সিং করার সময় যেন সবসময় বলা হতো যে একটা হাড় যেন গার্ডের হিসাবে থাকে, গার্ড নামিয়ে দিলেই পাঞ্চ এসে মুখে পড়বে। সো আমরাও যেন লড়াই করতে করতে কিছুটা সময় ক্লান্ত হয়ে গেছিলাম, যে আমাদের যে গার্ডটা সবসময় রাখতে হবে ভুলে গেছিলাম। করোনা সংক্রমণ ছড়িয়েছে রেলের হাসপাতালগুলিতেও। পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, বিআর সিং হাসপাতালে 21 জন চিকিৎসক করোনায় আক্রান্ত। হাসপাতালের প্যারামেডিক্যাল কর্মীও সংক্রমণের কবলে। সব মিলিয়ে ক্রমশ জটিল হয়ে উঠছে পরিস্থিতি। ঝিলম করঞ্জাই, সন্দীপ সরকার, অরিত্রিক ভট্টাচার্য, ABP আনন্দ। আমি ডক্টর অভিজিৎ চৌধুরীর কাছে যাব। অভিজিৎ দা, মানে এক ছোট্ট ব্যক্তিগত উদাহরণ, যে বারবার আমরা করোনা কনক্লেভে যে ডাক্তারবাবুদের আপনি আছেন, কুণালদা আছেন, ডাকি, সেই ছোট্ট গ্রুপটার মধ্যে 2 জন, একজন টেস্টেড পজিটিভ আর একজন সম্ভবত এখনো তার টেস্ট রিপোর্ট আসেনি। আমি বলছি যে একেবারে চেনা পরিচিত ডাক্তারবাবুদের মধ্যে যদি এই সংখ্যাটা হয়, তাহলে এই সংখ্যাটা কোথায় পৌঁছতে পারে ভবিষ্যৎ দিনে, বিশেষ করে এখন যখন ডাবল ডিজিটে চলে আসছে এক একটা হাসপাতালে। আমি বলছি এরপরে এই রকম পরিস্থিতি হবে না তো, যে রোগী যাবেন কিন্তু হাসপাতালগুলো শুধু চিকিৎসকের অভাবে, স্বাস্থ্যকর্মীদের অভাবে ধুঁকবে? সমান পরিস্থিতিটা জটিল, সে ব্যাপারে সন্দেহ নেই। এবং সত্যি আমাদের অনেক সহকর্মী, জুনিয়র ডাক্তার এবং সিনিয়র ডাক্তার সবাই বিভিন্ন হাসপাতালে তারা আক্রান্ত হচ্ছেন। কিন্তু আমি প্রথমেই যে ব্যাপারটা বলতে চাই সেটা হচ্ছে যে প্রথম ঢেউয়ের সময় থেকে বহু চিকিৎসক আমাদের আক্রান্ত হয়েছেন এবং দুঃখজনকভাবে আমরা বহু চিকিৎসককে হারিয়েছি। কিন্তু আমি এই জায়গাটাই, এই পেশাটার যে গ্লোরিয়াস রিসেন্ট পাস্ট, সেটাকে আমি সবাইকে স্মরণ করাতে চাই, যে তা সত্ত্বেও চিকিৎসকরা, ভারতবর্ষের চিকিৎসকরা কিন্তু চিকিৎসা পরিষেবাটাকে চালু রেখেছে। এবং আমি সেই কথাটাই বলতে চাই যে অলরেডি, যেমন আমি SSKM এর কথা বলতে পারি, আজকে মিটিং হয়েছে যে কিভাবে এই কন্টিনজেন্ট সার্কামস্টান্সেসের মধ্যে দাঁড়িয়ে, এই যে হঠাৎ উদ্ভূত পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে হাসপাতালকে সচল রাখা যায় এবং সেখানে দাঁড়িয়ে সকল চিকিৎসকের যে অংশগ্রহণের
আকুতি দেখেছি, অর্থাৎ হাসপাতালকে কি করে সচল রাখা যায় এবং সামগ্রিকভাবে হাসপাতাল প্রশাসনের যে অংশগ্রহণ দেখেছি সেটা কিন্তু ভীষণ আশাব্যঞ্জক। আমি সেই জন্য সামগ্রিকভাবে সমস্ত রাজ্যের মানুষকে এই আশ্বাস এর জায়গাটাতে রাখতে চাই যে ভয় পাবেন না, সমস্যা জটিল, দয়া করে নিয়ম নীতি মেনে চলুন, মাস্ক পরুন, জনসমাগম এড়িয়ে চলুন। ডাক্তাররা কিন্তু তাদের সবটুকু দিয়ে শেষ পর্যন্ত হাসপাতালগুলোকে রক্ষা করবে, কিন্তু আমাদের যেন এইরকম পরিস্থিতির মধ্যে ঠেলে দেওয়া না যে আমরাও বাকল করতে বাধ্য হব, ঢেউটা যেন এত প্রবল না হয়ে উঠে আসে। এই আকুতিটা আবারও রাখছি যে সংখ্যাটা যেভাবে বেড়ে চলেছে তাতে কিন্তু সত্যিকারের একটা সমস্যাদায়ক হতে পারে, কিন্তু আমার মনে হয় যে আমরা সেটা সামনে দিতে পারবো। কুণালদার কাছে আসবো। একদম ঠিক, এখনো পর্যন্ত তালিকাটা আমি বলছি ডাক্তারবাবুরা অসাধারণভাবে সামাল দিচ্ছেন এবং মানে পরিষেবার ক্ষেত্রে সেই রকম কোনো বিরতি ছেদ কিচ্ছু নেই, মানে হ্যাটস অফ টু শুধু ডাক্তারবাবু, নার্স, স্বাস্থ্যকর্মী প্রত্যেকে। কিন্তু আমি বলছি ফিগারগুলো তো খুব চিন্তার কুণালদা, এইটা হচ্ছে কেন যেটা আমরা প্রথম বা দ্বিতীয় ওয়েভেও দেখিনি। ন্যাশনাল মেডিকেল কলেজে 80 জন, বিআর সিং 21 জন, আর আহমেদ ডেন্টাল কলেজে 22, এনআরএস 70, চিত্তরঞ্জন সেবা সদন 24 জন, এবং ফিগারগুলো বাড়ছে। এই ফিগারে ডাক্তারবাবু, নার্স, স্বাস্থ্যকর্মী সবাই আছেন। তো এইটা হঠাৎ এই তৃতীয় ওয়েভে এসে কেন এই জোরালো ধাক্কাটা প্রথমেই এই একেবারে ফ্রন্টলাইন ওয়ার্কারদের আঘাত করলো? দেখো, এই ধাক্কাটা বর্তমানে এতটা সাংঘাতিক দেখাচ্ছে কেন বলো তো? যেখানে দেখাচ্ছে সেই সব জায়গায় দেখো আমাদের ওই একই কথায় ফিরে আসতে হবে, হচ্ছে ভিড়, ক্রাউড। যেখানে অল্প সংখ্যক ডাক্তারদের প্রচুর মানুষের ভিড়কে সামলাতে হচ্ছে, তখন তো তারা হাজারো চেষ্টা করলেও একেবারে স্ট্রিক্ট সেই কোভিড প্রোটোকল মেনে ভাইজার পরে কটা লোক করতে পারে, এবং একটা ভিড়ে ঠাসা বা ওপিডি, সে এনআরএসে হোক, মেডিকেল কলেজে হোক, এসএসকেএমে হোক, আর আহমেদ ডেন্টাল কলেজে হোক, এগুলো করতে করতে কি হয়, সেখানে ল্যাপস ইন প্র্যাকটিস হওয়াটা হয়তো মুহূর্তের জন্য 2-3টে পেশেন্ট সে দেখে দিল, হয়তো মাসটা চলে গেছে বা 2-3টে লোক তার ঘাড়ের ওপর এসে পড়েছে, সেই ভালনারেবল পয়েন্টে এই জিনিসগুলো হচ্ছে। দুটো এর এফেক্ট হবে সুমন। এটা সাউথ আফ্রিকায় হয়েছে, ইউকেতে হয়েছে, সব জায়গায় হয়েছে। এটাকে বলে ফাংশনাল লকডাউন। তুমি যে ব্যাপারটা দিয়ে আলোচনাটা শুরু করেছিলে, যে ইলেকশন হোক, গঙ্গাসাগর মেলা হোক, যিশু পুজো হোক, যে কোনো জিনিস হোক, আমরা যত ভিড়ভাট্টা করব, যত এই পজিটিভিটিকে বাড়াবো, ততই আমরা এই অ্যাট ওয়ার্ক সাসেপ্টিবিলিটিকে আমরা বাড়িয়ে দেব। এবং যতই এটা আমরা বাড়াবো, যে আমার ইংল্যান্ডে হয়েছে, হাসপাতালের বেড খালি, ডাক্তার নেই, অ্যাম্বুলেন্স চালাবার লোক নেই। আর যেটা এবার হবে না, আমি এখন থেকে বলে দিচ্ছি, যেটা এবার ডাক্তাররা করতে পারবে না, সেটা হচ্ছে আমাদের যে কোনো একটা হসপিটালে 300 বেড, আগের বার আমি লাফিয়ে গিয়ে আউট অফ ক্যাম্পাস হসপিটালে এখানে 100 বেড করলাম, ওখানে 150 বেড করলাম, ওখানে স্টেডিয়ামে বেড হলো, বিভিন্ন জায়গায় হলো। এবারে যদি আমরা সংযত না হই, আমাদের যে যার নিজের বিল্ট ইন ক্যাপটিভ ক্যাপাসিটি রান করতে কাল ঘাম ছুটে যাবে। সেখানে ক্যাপাসিটি এক্সপ্যানশন করাটা উইল বি ভেরি ডিফিকাল্ট। সেই কারণে আজকে আমাদের এই প্রোগ্রামে যে রাজনীতির সমস্ত ভেটারানরা বসে আছেন, তাদের কাছে বারবার অনুরোধ করি যে প্লিজ একটু সংযত হন, কারণ এই অ্যাম্পলিফিকেশন এফেক্টটা করবেন না। আপনি যার সাথে খেলা করছি, সে হাঁচি কাশির মতো ছড়িয়ে পড়ছে চারদিকে। আমাদের বেশি নয়, আমাদের 3-3.5 সপ্তাহ একটু ধৈর্য ধরে বসতে হবে, লেস দ্যান 1 মান্থ। এইটুকু যদি আমরা করতে না পারি, আজকে অভিজিৎদা যেটা বলেছেন, এটা প্রত্যেকটা ডাক্তারের একটা অঙ্গীকার। কি ভালো তথ্য রাখতে চাই আজকেই, এবং এটাতে রাজ্যের মানুষ আরো আশ্বস্ত হবেন। আজকেই এসএসকেএম হাসপাতালের ডাক্তারদের মিটিংয়ে, কলেজ কাউন্সিলের মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে যে চিকিৎসা কর্মী
একবার ইনফেক্টেড হবেন তার 5 দিন তিনি যদি অ্যাসিমটমেটিক থাকেন, সিমটম না থাকে, 5 দিনের মাথায় তাকে পরীক্ষা করা হবে, আরো 2 দিন দেখার পর, অর্থাৎ কিনা আগে যে 14 দিনের আইসোলেশন ছিল সেটাকে কমিয়ে নিয়ে আসার কথাটা ভাবনা শুরু হয়েছে। একদম সেটা কমে এসছে এবং এইখানে অভিজিৎ দা আরেকটা আশার আলো যেটা সমস্ত রোগীদের তরফ থেকে, সাধারণ মানুষের তরফ থেকে থাকবে, যে কথাটা শোনা যাচ্ছে যে সত্যি সত্যি কোভিডের এই ঢেউটা অন্তত দ্বিতীয় ঢেউয়ের মতো অতটা মারাত্মক নয়। তার কারণ অক্সিজেনের যে চাহিদা সেটা ওইভাবে বাড়েনি, ভেন্টিলেটরের চাহিদা বাড়েনি, 5 দিনের মধ্যে পজিটিভ থেকে নেগেটিভ হওয়া যাচ্ছে। এটা মিথ নাকি এটা সত্যি, আমি এই আলোচনায় আসবো। পাশাপাশি অবশ্যই আরেকটা বিষয় অ্যান্টিবডি ককটেল, যেটা নিয়ে ইতিমধ্যেই চিকিৎসকদের মধ্যেই একটা বিতর্ক দানা বেঁধেছে, আমি সেটায় আসবো। কিন্তু তার আগে আপনাদের কথা, আপনারা জানেন আমাদের ভেরিফাইড টুইটার অ্যাকাউন্ট সঙ্গে সুমন @IAM দে, অসংখ্য মন্তব্য আসছে, আমি দ্রুত কয়েকটা পড়ার চেষ্টা করব। শিবনাথ জাটি তিনি লিখছেন, জিতে গেল ফুর্তি, হেরে গেল শিক্ষা। শাকির আলী লিখছেন, কিছু অসচেতন মানুষের জন্য স্কুলের বাচ্চাগুলো আবার ভুগতে বসলো। অরিন্দম ঘোষ লিখছেন, গঙ্গাসাগর মেলা এবছর বন্ধ রাখা উচিত, বেলুর মঠ বন্ধ থাকলে কপিল মুনির আশ্রম নয় কেন। অতীশচন্দ্র ভাওয়াল লিখছেন, সংক্রমণের মধ্যে পুরো ভোট ও গঙ্গাসাগর মেলার আয়োজন করা হলে তা আত্মহত্যার সামিল হবে। অমিয় চট্টোপাধ্যায় লিখছেন, বড়দিনের উৎসবের আগেই যদি কড়া বিধিনিষেধ জারি হতো তাহলে পরিস্থিতির এতটা অবনতি হতো না। সুদীপ্ত দাস লিখছেন, সরকার যতক্ষণ না লকডাউন করছে করোনার প্রতি আমাদের সতর্কতা নেই। সৌম্য রায় লিখছেন, বর্ষবরণের আগে এই কড়াকড়ি দরকার ছিল। ভূপতি নস্কর লিখছেন, বজ্র আতুনি ফসকা গেরো হলে আখেরে কেউ লাভবান হব না। অংশুমান রায় লিখছেন, ডাবল ডোজ ভ্যাকসিন হওয়ার পরেও অনেকে হাসপাতালে ভর্তি হতে হচ্ছে অনেককে। অনিন্দ পাল লিখছেন, কিছু মানুষের অতিরিক্ত আনন্দ ও মাস্ক না পরার মাসুল সমস্ত রাজ্যবাসীকে দিতে হবে। আমরা শুধু চাইব যে দিতে না হয়, এবং ইতিমধ্যেই ডাক্তারবাবুরা কিছুটা আশার কথা শুনিয়েছেন, সেই আশার একেবারে সূত্র ধরে আমরা এগিয়ে যাব, যে আশার আলোটা কতটা উজ্জ্বল সেটা নিঃসন্দেহে খুঁজে বার করার চেষ্টা করব। দ্বিতীয় ওয়েভ বা দ্বিতীয় ঢেউয়ের সময় ছিল না, কিন্তু থার্ড ওয়েভে একেবারে লোকের মুখে মুখে ফিরছে একটা শব্দবন্ধ, চিকিৎসা পরিভাষায় কোভিড ককটেল, যেটা কার্যত বলা হচ্ছে যে একদম শুরুর দিকেই কোভিড ককটেল যদি নেওয়া যায় তাহলে নিঃসন্দেহে রোগীর বড় কোনো বিপদ হয় না। সব থেকে বড় কথা, কোভিড চিকিৎসায় নাকি নতুন দিগন্ত খুলে যাচ্ছে, এবং কেউ কেউ বলছেন যে এই ককটেল সবার জন্য নয়, অথচ যেটা এই মুহূর্তে বাস্তবে হচ্ছে সেটা হচ্ছে বাণিজ্যিকরণ, এবং একটা বিরাট মাসুল দিয়ে প্রত্যেককে এই ককটেল নেওয়ানো হচ্ছে, যার ফলে বাণিজ্যের অঙ্ক হয়তো বাড়ছে কিন্তু চিকিৎসা বিজ্ঞান সায় দিচ্ছে না। আবার একেবারে উল্টো মত আছে, আপনাদের বললাম যে নতুন দিগন্ত খুলে দিয়েছে কোভিড চিকিৎসায় এই কোভিড ককটেল। কি সেটা বিতর্ক বা কি দেখাবো। গত বছর আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনা আক্রান্ত হবার পর তাকে দেওয়া হয়েছিল অ্যান্টিবডি ককটেলের ডোজ। সম্প্রতি সৌরভ গঙ্গোপাধ্যায় করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হবার পর তাকে মনোক্লোনাল ককটেল অ্যান্টিবডির ডোজ দেওয়া হয়। মন্ত্রী অরূপ বিশ্বাসকেও এই ককটেল অ্যান্টিবডি দেওয়া হয়েছে। কিন্তু এই ককটেল অ্যান্টিবডি আসলে কি? বিশেষজ্ঞদের মতে এটা আদতে অ্যান্টিবডির মিশ্রণ, যা ভাইরাসের স্পাইক প্রোটিনের বিরুদ্ধে কাজ করে, ফলে রোগীর শরীরে ভাইরাসের প্রভাব কমে যায়। অ্যান্টিবডি ককটেল তাদেরই দেওয়া উচিত যাদের রিস্ক অফ সিভিয়ার ডিজিজ বেশি। এটা কিন্তু কাজ করে প্রথম 48 থেকে 72 ঘন্টার মধ্যে। এটা একটা নিউট্রিলাইজিং প্রপার্টি আছে, যার জন্য বডিতে যে কোভিড অ্যান্টিবডিগুলো আছে সেটাকে নিউট্রালাইজ করে লেংথ অফ স্টেটা অন্তত বেশ কিছু দিন কমিয়ে দিতে পারে, 4 দিন মতন, এবং সিভিয়ার ডিজিজের সম্ভাবনা অনেকটা কমিয়ে দেয়। যেহেতু এটা প্রোটোকলে বলা আছে যারা অ্যাডমিটেড পেশেন্ট, অ্যাডমিশন আমরা তাদেরকেই করছি যারা মডারেট সিমটমেটিক, মাইল্ডে অ্যাডমিশন করার কথা নয়। অতএব এই পেশেন্টদের অ্যাডমিশন করে দেওয়ারও কথা নয়, কিন্তু অনেক ক্ষেত্রে আমাদের দিতে হয় যদি তাদের কোমরবিডিটি থাকে। আরেকটা হচ্ছে যে ডে কেয়ার হিসেবে দেওয়া যায়, পেশেন্ট আসতো নিয়ে নিল অ্যান্টিবডিটা, তারপর চলে গেল, ঘন্টা 2-3 ব্যাপার, এবং আমরা এইভাবেই দিচ্ছি। বেশিরভাগ পেশেন্টকেই আমি ডে কেয়ার হিসেবে দিচ্ছি। তবে বেসরকারি হাসপাতালে এই ককটেল অ্যান্টিবডি থেরাপি অত্যন্ত ব্যয়সাপেক্ষ, এতটাই যা অনেকের সাধ্যের বাইরে। এই প্রেক্ষাপটে চিকিৎসক মহলের একাংশে এও প্রশ্ন উঠছে, অ্যান্টিবডি ককটেল থেরাপি কি একান্তই প্রয়োজনীয়, নাকি তা নিয়ে ব্যবসা হচ্ছে?
বিজ্ঞানের নাম করে বিজ্ঞানের বিকৃতির যে অঙ্গন পেতে তোলা হয়েছে চারিদিকে, অর্থাৎ কিনা এই যে ককটেল অ্যান্টিবডি, বিভিন্ন ওষুধ কোম্পানি, বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান যেভাবে ককটেল ছোঁয়ালেই করোনা চলে যাবে এরকম একটা স্বপ্ন বিক্রি করার চেষ্টা করা হচ্ছে, আর অসহায় মানুষের সামনে একটা অদ্ভুত বুজরুকির আখড়া তুলে ধরা হচ্ছে, তাতে করে আমি আতঙ্কিত ব্যক্তিগতভাবে। আমার মনে হয় সরকারও এই বিষয়টা নিয়ে ভাবনা চিন্তা করবেন এবং সরকারি গাইডলাইনও ঠিক সেরকমভাবেই সতর্কীকরণের পথে যাবে বলেই আশা করি। করোনার দ্বিতীয় ঢেউয়ের সময় বেলেঘাটা আইডি শম্ভুনাথ পণ্ডিত আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে রোগীদের উপরে এই ককটেল থেরাপির পরীক্ষামূলক প্রয়োগ শুরু হয়েছিল। যদিও সূত্রের খবর, পর্যাপ্ত রোগী পাওয়া না যাওয়ায় অ্যান্টিবডি ককটেলের অর্ধেকের বেশি ভায়াল মেয়াদ ফুরিয়ে নষ্ট হয়ে যায়। এখন সেই থেরাপি প্রয়োগ করা হচ্ছে করোনা আক্রান্তদের চিকিৎসায়। ঝিলম করঞ্জাই ও সৌভিক মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ।